হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আর ইতিমধ্যে মাস বাস্টিং অ্যান্ড গ্লেসিয়ার ল্যান্ডফর্মস যেগুলো আমি আগে ক্লাস নিয়েছি সেগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো। তাহলে আমারও দায়িত্বের মধ্যে পড়ছে তোমাদেরকে নতুন একটু কিছু জানাই। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। এটাও কিন্তু আমাদের ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3-তে আছে এবং সেই সাব টপিক যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার ইউনিট 2 জিওমর্ফিক প্রসেস। এবং আজকে এইটা শেষ করলে কিন্তু তোমাদের জিওমর্ফিক প্রসেসের যে 3টে পার্ট সেটাকে টোটালটা কভার করা হচ্ছে। তো আজকে শুরু করা যাক তাহলে জিওমর্ফিক প্রসেসের মধ্যে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। এখানে আমি আবারও বলে রাখি তোমাদের, এখানে দেখবে যে ল্যান্ডফর্মস যেগুলো সেগুলোর কিছু নাম উল্লেখ করে দেওয়া আছে। আমাদের কিছু কিছু বই হয়তো বা অন্য কোনো জায়গায় তোমরা দেখবে আরও বিভিন্ন বিভিন্ন ল্যান্ডফর্মগুলো বলা আছে, কিন্তু যেগুলো সিলেবাসে দেওয়া আছে সেগুলোই কিন্তু আমরা পড়ব। তাহলে এবারে প্রথমে শুরু করছি। তাহলে ভৌমজল কি? ভৌমজলের কাজ এবং তার সংশ্লিষ্ট ভূমিকা জানতে গেলে ভৌমজল জানতে হবে। ভৌম মানে হলো মাটির নিচে। তাহলে মাটির নিচে যা যা রকমের জল থাকতে পারে সবটাকেই আমরা বলবো ভৌমজল। ভূগর্ভস্থ জল যেটা যেটা কিনা শিলারন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে সম্পূর্ণরূপে শিলাকে সম্পৃক্ত করছে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে ধীরে প্রতিক্রিয়া করছে বিভিন্ন রকমের, তখন সেটাকেই বলা হচ্ছে ভৌমজল। আর এই ভৌমজল বিভিন্ন রকমের তাহলে কাজ করতে পারে, যেহেতু আমাদেরকে বলাই আছে ভৌমজলের গঠিত ভূমিরূপ, তার মানে ভৌমজলও বিভিন্ন রকমের কাজ করতে পারে, এটা আমরা আন্দাজ করতেই পারি। ভৌমজলের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে যেমন আমরা আগের দিন পড়েছি হিমবাহ, বা আমরা আরও নিচু ক্লাসে যখন ছোট ছিলাম ক্লাস 10-এ তখন পড়েছি নদীর কাজ, বায়ুর কাজ, একই রকম এখানে ভৌমজলের ক্ষয়, বহন, সঞ্চয় যে কাজগুলো করে সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে পারবো। তাহলে প্রথমে বলি ভৌমজল কি কি কাজ করছে। ক্ষয়, বহন, সঞ্চয়। ক্ষয় কাজ যেটা করে, ক্ষয় কাজের মধ্যে আবার সব থেকে যেটা প্রভাবশালী হয় সেটা হচ্ছে দ্রবণ। এবং বলে রাখা ভালো যে কস্ট অঞ্চলের সর্বাপেক্ষা কার্যকরী ক্ষয় প্রক্রিয়ায় কিন্তু বহন। এই দ্রবণ কিভাবে করছে? তাহলে এই দ্রবণের জন্য দরকার পড়ছে বৃষ্টির জল। বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড আর জৈব অক্সাইডের সাথে মিশে যাচ্ছে, মানে CO2 প্লাস H2 মিশে কি তৈরি হচ্ছে? H2CO3 বা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড পরবর্তীকালে চুনাপাথরের সাথে বিক্রিয়া করছে যখন, তখন ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করছে। এটা সহজেই কিন্তু জলে দ্রবীভূত হতে পারে। তার ফলে এইভাবে ক্যালসিয়াম বাইকার্বনেট জলে দ্রবীভূত হয়ে ক্ষয়কার্য সৃষ্টি করছে এবং এই ধরনের ক্ষয়কেই বলা হচ্ছে দ্রবণজনিত ক্ষয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের রাসায়নিক ক্ষয় সংঘটিত হয়ে থাকে ভৌমজল অধ্যুষিত অঞ্চলে। কি কি হতে পারে? আর্দ্র বিশ্লেষণ, অঙ্গার যোজন, জল যোজন প্রভৃতি। তাহলে এইগুলো হলো দ্রবণ, অর্থাৎ বিভিন্ন রকমের রাসায়নিক ক্ষয়। এছাড়া আর কি ধরনের ক্ষয় করতে পারে? অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমেও ক্ষয় করতে পারে। কিভাবে না, প্রবহমান জলের সাথে বাহিত যে নুড়ি, পাথর, বালি, চুনা পাথরের মেঝেতে সংঘর্ষ যখন করছে বা ঘষা দিচ্ছে, তার ফলে যে ক্ষয় তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এবার তাহলে বহন ও সঞ্চয় কাজ। ক্ষয় খুব ধীর গতিতে সম্পন্ন হয়, আর তার সাথে কিন্তু বহন ও সঞ্চয় যেটা, সেগুলো ক্ষয়, বহন, সঞ্চয় 3টে কাজই একসাথে চলতে থাকে। এটা কিন্তু ভূমিরূপের, এই সকল ভূমিরূপের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। দ্রবীভূত পলি গুহার ছাদ বা গুহার মেঝেতে বা শিলার দারণ যেখানে, ফাটল যেখানে, সেই সকল অঞ্চলে সঞ্চিত হলে তখন সঞ্চয়জাত ভূমিরূপগুলো গঠন করে থাকে। এবার তাহলে কি আছে না, কার্স্ট ভূমিরূপ যেখানে, সেই ভূমিরূপ অঞ্চলগুলো ক্ষেত্রে কোথায় কোথায় দেখতে পাচ্ছি? চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, চক প্রভৃতির যে দ্রাব্য শিলাযুক্ত অঞ্চল থাকে সেখানে ভৌমজল, বৃষ্টির জল বা নদীর জল দ্বারা ক্ষয় এবং সঞ্চয়ের ফলে গঠিত হয়ে থাকে কার্স্ট ভূমিরূপ।
কার্স্ট কথাটা হচ্ছে একটি জার্মান শব্দ, যার অর্থ বেয়ার রকি গ্রাউন্ড বা উন্মুক্ত প্রস্তরময় ভূমি। ভন ভলভাসার কার্স্ট শব্দ সেটি প্রথম ব্যবহার করেছিলেন। জোভান ভিজিক হলেন কার্স্ট ভূমিরূপের জনক। আর আমাদের ভারতের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের কার্স্ট ভূমিরূপ দেখা যায়। তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ পর্যটন ক্ষেত্র হিসেবে আরো বেশি প্রসিদ্ধ হচ্ছে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, তাই জন্য এটাকে এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি। এবার তাহলে কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য কিছু শর্ত আছে। কোথায় কার্স্ট ভূমিরূপ গঠিত হতে পারে? যে কোনো ক্ষেত্রে কিন্তু যে কোনো স্থানে কার্স্ট ভূমিরূপ গঠন হয় না। নির্দিষ্ট কয়েকটা আদর্শ পরিবেশ যখন পায় তখনই সেই অঞ্চলে কার্স্ট জনিত ভূমিরূপগুলো গঠিত হতে পারে। প্রথমেই কি বলা হচ্ছে না, দ্রাব্য শিলাস্তরের উপস্থিতি। যেহেতু বলা হয়েছে যে এখানে দ্রবণজনিত ক্ষয় সর্বাধিক উল্লেখযোগ্য ভূমিরূপ তৈরি করতে কার্যকরী অংশ, সেই জন্য দ্রাব্য শিলা যদি না থাকে তাহলে কিন্তু কার্স্ট ভূমিরূপ গঠিত হবে না। দ্রাব্য শিলা কোনগুলো? যেমন ডলোমাইট, জিপসাম, চুনাপাথর, এগুলো খুব সহজে দ্রবীভূত হতে পারে। তাহলে যে সকল অঞ্চলে এই ধরনের শিলা থাকবে সেই সকল অঞ্চলে কার্স্ট ভূমিরূপ গঠিত হওয়ার সুযোগ থাকে। সেকেন্ড যেটা আছে, বিশুদ্ধ চুনাপাথরের গভীর স্তর। বিশুদ্ধ চুনাপাথরের গভীর স্তর সেটা কি বলা হচ্ছে, যে ক্যালসিয়াম কার্বনেটের মানে চুনাপাথরের পরিমাণ যেখানে 40%-এর বেশি থাকে সেইটাকে বিশুদ্ধ চুনাপাথরের স্তর বলা হচ্ছে। সেই অঞ্চলে কিন্তু কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য খুব বেশি আইডিয়াল। এরপরে কি বলা হচ্ছে, যে বৃষ্টিপাতের উপস্থিতি। বৃষ্টিপাতের উপস্থিতি কিরকম? যখন বৃষ্টিপাতের পরিমাণ 30 সেন্টিমিটার পার ইয়ারের বেশি হবে তখন সেই সকল অঞ্চলে কিন্তু কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যাবে। নেক্সট 4 নম্বর পয়েন্টে আছে সমুদ্র থেকে উচ্চতা। যত বেশি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হবে তত কিন্তু কার্স্ট ভূমিরূপের ক্ষয় করার ক্ষমতা বেশি হবে এবং তার ফলে সেই সকল অঞ্চলে ম্যাচিওর যে সকল রিলিফ ডিউ টু কার্স্ট ইরোশন সেগুলো আমরা দেখতে পাবো। এরপরে আছে প্রবহমান ভৌম জল। ভৌম জল যদি কোনো একটা জায়গায় স্ট্যাটিক অবস্থায় থাকে তখন কিন্তু দ্রবীভূত শিলা সেগুলো দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে, তখন কিন্তু সেখানে আর নতুন করে ভূমিরূপ গঠন হওয়ার সুযোগ থাকবে না। কোথায় হতে পারে তাহলে? যেখানে জলটা স্ট্যাটিক থাকবে না, যেখানে ফ্লো করে বেরিয়ে যাবে, তখন সেই সকল অঞ্চলে কিন্তু ভূমিরূপগুলো পূর্ণতা প্রাপ্তি লক্ষ্য করা যাবে। নেক্সট যেটা আছে জৈব পদার্থের উপস্থিতি। জৈব পদার্থের উপস্থিতিও কিন্তু কার্স্ট ভূমিরূপ গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও ভূমিকা গ্রহণ করে। যেমন উদ্ভিদ বা প্রাণীর উপস্থিতি, এগুলো কিন্তু যখন পচনশীল পদার্থে পরিণত হয় তখন সেগুলো কিন্তু এই ভূমিরূপ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এছাড়া নদীর উপস্থিতিও একটি উল্লেখযোগ্য কারণ। এবারে তাহলে কি কি ধরনের ভূমিরূপ গঠন করছে এগুলো আমরা পড়লাম, যে কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য কি কি প্রয়োজন, গঠনের শর্ত। নেক্সট হচ্ছে ক্ষয়জাত ভূমি। এক্ষেত্রে একটু বলে রাখি যে কার্স্ট ভূমিরূপ কিন্তু বিভিন্ন রকমের হয়। কিছু ভূমিরূপ আছে যেগুলো ভূপৃষ্ঠে গঠিত হয়ে থাকে, আর কিছু আছে যেগুলো ভূগর্ভে গঠিত হয়ে থাকে। ভূপৃষ্ঠে যেগুলো গঠিত হয় সেগুলোকেও আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একদম পৃষ্ঠদেশীয় ভূমিরূপ, যেমন টেরারোসা, ল্যাপিস, গ্রাইক, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠে একদম হচ্ছে। এই ভূপৃষ্ঠ বরাবর যদি অবনমিত হয়ে মানে ক্ষয়ের ফলে গঠিত হচ্ছে, যখন অবনমিত হয়ে তখন যে ভূমিরূপগুলো যেমন সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন, কার্স্ট হ্রদ, সেগুলো হবে অবনমিত ভূমিরূপ। এছাড়াও কার্স্ট অঞ্চলে নদীর কার্যের ফলে কিছু ভূমিরূপ গঠিত হতে পারে, যেমন গিরিখাত, অন্ধ্র উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সেতু প্রভৃতি। এগুলো তাহলে গেল ভূপৃষ্ঠে যে সকল ভূমিরূপ গঠিত হয়, যে সকল কার্স্ট ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো। এবারে ভূগর্ভে যে সকল কার্স্ট ভূমিরূপ গঠিত হয় সেগুলো কি কি ধরনের হতে পারে সেগুলোকে ব্রডলি 2 ভাগে ভাগ করে ফেলছি।
একটাকে বলছি ক্ষয়জাত ভূমিরূপ, একটাকে বলছি সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়ের ফলে কি হতে পারে? গুহা, ভূগহ্বর বা গর্ভ প্রবাহ বা গর্ভ অলিন্দ, এগুলো হলো ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। আর সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় ডেভিলস তাকে মূলত 3 ভাগে ভাগ করেছেন: পাতন প্রস্তর, প্রবাহ প্রস্তর আর প্রান্ত প্রস্তর। কিন্তু বলে রাখি এক্ষেত্রে যে আমাদের যে সকল ভূমিরূপগুলো সিলেবাসের মধ্যে আছে, যেমন ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে রয়েছে সিঙ্কহোল, ডোলাইন, কার্স্ট হ্রদ, গুহা ও ভূগহ্বর, এগুলো আমরা পড়ব। আর সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে রয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট আর গুহা স্তম্ভ, যেগুলো আসছে পাতন প্রস্তরের মধ্যে। এইগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা শুরু করছি ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে সিঙ্কহোল দিয়ে। সিঙ্কহোল হচ্ছে দ্রবণ কার্যের ফলে যখন 10 থেকে 30 মিটার গভীরতা সম্পন্ন ফানেল আকৃতির একটি ভূমিরূপ গঠিত হয়, তাকে বলা হচ্ছে সিঙ্কহোল। এবার তাহলে আমরা একটু সিঙ্কহোলের ছবিটা একটু পাশে রাখি, তাহলে দেখতে পাবো এখানে দুটো ছবি আছে। একটা দেখানো হয়েছে কিভাবে সিঙ্কহোল গঠিত হচ্ছে, 10 থেকে 30 মিটার গভীরতা সম্পন্ন হচ্ছে এটা দ্রবণ কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর ডান দিকের যে ছবিটা আছে সেই ছবিটা দেখতে পাচ্ছি যে একটা সিঙ্কহোল গঠিত হয়েছে এবং তার মধ্যে দিয়ে সানলাইট ভেতর অব্দি, গুহার ভেতর অব্দি যাচ্ছে। আর কি পড়ছি সিঙ্কহোল সম্পর্কে? একাধিক সিঙ্কহোল যখন মিলিত হয় তখন যৌগিক সিঙ্কহোল গঠন করে। ছত্তিশগড়ের ধামতারি হোল ভারতের সবচেয়ে বড় সিঙ্কহোলের উদাহরণ। চীনে সিঙ্কহোলকে বলা হয় যেমন টিয়ান কেভস, নিউজিল্যান্ডে আবার বলা হয় টোখো। সিঙ্কহোল অধ্যুষিত ভূমিরূপকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, কি না এগ বক্স টোপোগ্রাফি। সিঙ্কহোল দুভাবে গঠিত হয় মূলত, একটা হতে পারে পুরোপুরি দ্রবণের জন্য, আরেকটা হতে পারে দ্রবণ এবং দ্রবণের সাথে ধসের ফলে। তাহলে দুভাবে সিঙ্কহোল গঠিত হয়। এবারে বলে রাখি যে যেমন আমরা বললাম যে সিঙ্কহোল আমাদের একটা দ্রবণ বা ধসজনিত অগভীর একটা গর্ত। আবার এই গর্তর আয়তন যদি বৃদ্ধি পায়, সিঙ্কহোলের আয়তন বৃদ্ধি পেলে হয়ে থাকে সেটাকে বলি সোয়ালো হোল। সোয়ালো হোল আরো বড় হলে হচ্ছে তাকে বলি ডোলিনো। ডোলিনো আরো বড় হলে বলি তাকে বলি উভালা। উভালা আরো বড় হলে তখন সেটাকে আমরা বলি ওলজি। এবার তাহলে আসি আমাদের সিলেবাসের যে সেকেন্ড টপিক আছে ডোলাইন। ডোলাইনটা একটু আলোচনা করি। 50 থেকে 100 মিটার ব্যাসযুক্ত যে গর্তগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ডোলাইন। ডোলাইন শব্দের অর্থ কি না, এ শব্দের অর্থ ভূদৃশ্যের মতো এক অবনমন। ভূদৃশ্যের মধ্যে যদি কোনো অবনমন দেখা যায় সেটাকেই বলা হচ্ছে ডোলাইন। এটা অন্ধ্রপ্রদেশের বোরা কেভে প্রচুর ডোলাইন লক্ষ্য করতে পারা যায়। একে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রকারগুলো কি কি? ধসের ফলে গঠিত ডোলাইন, দ্রবণের ফলে গঠিত ডোলাইন, অবনত ডোলাইন, ককপিট ডোলাইন, দ্রবণ পাইপ ডোলাইন, স্ট্রিম সিঙ্ক ডোলাইন, নিম্নস্থ কাস্ট ধর্ষণ ডোলাইন প্রভৃতি। এখানে কয়েকটা প্রকারের ডোলাইনকে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেমন উপরে দেওয়া আছে যে দ্রবণজনিত, তারপর ধর্ষণজনিত, এভাবে একদম নিচেটা যেমন ককপিট ডোলাইন, এভাবে কয়েকটা ডোলাইনের এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে। এরপরে গুহা ও ভূগহ্বর। গুহা ও ভূগহ্বর কি না, দ্রবণ এবং ধসের ফলে যখন ভূ অভ্যন্তরস্থ একটা শূন্য স্থান বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় গুহা। আমরা একটু ছবিটা দেখে নিই তাহলে গুহা কিরকম দেখতে। এই যে একটা বৃহৎ একটা গহ্বর সৃষ্টি হয়েছে দ্রবণ বা ধসের ফলে, সেটাকে বলা হচ্ছে, এই শূন্যস্থানটাকে বলা হচ্ছে গুহা। গুহার আকৃতি যদি আরো বড় হয় তখন সেটাকে ভূগহ্বর বা ক্যাভার্ন বলা হয়। ভারতের যে দীর্ঘতম গুহা সেটা রয়েছে সেটা হলো ম্যামথ। আর ভারতের গভীরতম গুহাটি হচ্ছে ভেরিওভকিনা। এছাড়াও আরো বিভিন্ন রকমের গুহা আমরা দেখতে পাই, যেমন বোরা কেভে, পাঁচমারিতে, দেরাদুনে। আরো আমরা দ্রবণ জনিত ও ধর্ষণ জনিত গুহা ভূগহ্বর দেখতে পাই। গুহার ছাদ
থেকে যদি একটা সরু সুরঙ্গের মতো অংশ সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয়ে থাকে কোনর। কোনর আমরা একটু আগের ছবিটা যদি দেখে নিই আরেকবার, সেখানে কিন্তু দেখতে পাবো যে এখানে সুরঙ্গের মতন দেখতে যে অংশটা সেটাকে বলা হচ্ছে কোনর। এটা একদম পৃষ্ঠদেশ থেকে গভীর পর্যন্ত অবস্থান করে থাকে। এবার তাহলে আমাদের নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে কি না কার্স্ট হ্রদ। আমাদের ক্ষয়ের ফলে গঠিত যে ভূমিরূপগুলো তার মধ্যে শেষ নম্বর যেটা আমাদের সিলেবাস অনুসারে পড়তে হচ্ছে সেটা হচ্ছে কার্স্ট হ্রদ। কার্স্ট হ্রদ কি হলো তাহলে? ডোলাইন যখন গঠিত হলো, ডোলাইনের তলদেশ যদি ক্ষয়িত পদার্থ দ্বারা মুখটা বন্ধ হয়ে যায় তখন ওই যে ভৌম জল যেটা ঢুকেছিল ওর মধ্যে সেটা কিন্তু আর বেরোতে পারে না। এছাড়াও বৃষ্টির জলও ওর মধ্যে পড়ে কিন্তু নিচ দিয়ে আর সেটা ওয়াশ হতে পারছে না। তো তখন কি হবে? তখন ওই জলটা কিন্তু ওর মধ্যেই সঞ্চিত অবস্থায় থেকে যাবে এবং হ্রদ সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে কার্স্ট হ্রদ। এই হ্রদকে যদি হ্রদের আকৃতি ছোট হয় খুবই, তখন এটাকে হ্রদ না বলে সিঙ্কহোল পুকুরও বলা হয়। ফ্লোরিডার আলপাহার নদী সংলগ্ন অঞ্চলে কিন্তু এরকম কার্স্ট হ্রদ দেখা যায়। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্লু কালারের বাঁ দিকের ছবিটা যদি দেখি, ব্লু কালারের অংশ মানে এখানে জলটা সঞ্চিত অবস্থায় রয়েছে এবং ওর নিচের যে জায়গাটা যেখানে হচ্ছে ব্রিক স্ট্রাকচার তার মাঝে দেখতে পাচ্ছি ওটা ছোট ছোট পাথর, মানে ওই পাথর দিয়ে জল যে প্রবেশ করার ভূগর্ভে প্রবেশ করার পথটা বন্ধ হয়ে গেছে, তার ফলে জলটা স্ট্যাগনেন্ট অবস্থায় ওখানেই সঞ্চিত থাকছে। এটাকেই বলা হচ্ছে তখন কার্স্ট হ্রদ। তাহলে আমাদের এইগুলো হলো ক্ষয়জাত ভূমিরূপ সমূহ। এরপর তাহলে আমাদের পড়তে হবে সঞ্চয়জাত ভূমিরূপ। বিভিন্ন রকমের যে সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে পাচ্ছি আমরা, যেমন আগেই বলেছি ডেভিস সঞ্চয়জাত ভূমিরূপকে 3 ভাগে ভাগ করেছেন: পাতন প্রস্তর, প্রবাহ প্রস্তর এবং প্রান্ত প্রস্তর। বিভিন্ন রকমের যে ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় সেই একত্রে সবগুলোকে বলা হয় স্পেলিওথম। এবারে আমাদের সিলেবাসে যেই 3টি রয়েছে সেগুলো আমরা একের পর এক আলোচনা করব। প্রথমে রয়েছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট বলতে আমরা কি বুঝছি? নামের সাথে কিন্তু এটার অনেকটা মিল আমরা পাব। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট আর গুহা। চুনাপাথর গঠিত অঞ্চলে যখন গুহার ছাদ থেকে চুনাপাথর মিশ্রিত জল মেঝেতে পড়তে থাকে এবং অনেক সময় কি হয় ওটা মেঝেতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে যায়। তাহলে বাষ্পীভূত হয়ে গেলে ওই অঞ্চলটাতে শুধুমাত্র চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট যেটা সেই অংশটা রয়ে যায়। ওপর থেকে ওইভাবে একটা ড্রপ ক্যালসিয়াম কার্বনেট জমে 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 ওপর থেকে যে ঝুড়িটা নিচের দিকে নামতে থাকে সেটাকে বলা হয় স্ট্যালাকটাইট। আর যখন একই রকম ভাবে ওপর থেকে যে ফোঁটাগুলো পড়ছে সেগুলো যখন গুহার মেঝের ওপরে ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে এবং নিচের থেকে মানে অভিকর্ষের বিপরীত দিকে যখন এটা ঊর্ধ্বমুখী একটা স্তম্ভের সৃষ্টি করে সঞ্চয়ের ফলে, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। যেহেতু মাটি থেকে উৎপন্ন হচ্ছে বা মাটি থেকে এটা জমছে, সেই জন্য এটাকে নামটা মনে রাখতে আমাদের সুবিধা হবে স্ট্যালাগমাইট। আমরা এর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি। যখন আমরা মোমবাতি জ্বালালে দেখতে পাই না যে মোমের গায়ে অংশ দিয়ে যখন মোমবাতি জ্বলছে ওই গলিত অংশটা মোমের গায়ে কিছুটা লেগে থাকে। একই রকম মোমের থেকে গা থেকে ড্রপ করে মেঝেতেও কিন্তু একটা আস্তে আস্তে ওপরের দিকে মেঝে থেকে উপরের দিকে উঠতে থাকে একটা স্তর। যে যদি আমি ভেবে নিই যে ওটা চুনাপাথরের জন্য হতে পারতো, তো তাহলে ওই ক্ষেত্রে যেটা মোমবাতির গায়ে লেগে আছে সেটা হয়ে থাকতো স্ট্যালাকটাইট, আর যেটা মাটি থেকে উঠছিল সেটাকে বলতে পারি স্ট্যালাগমাইট। এবার কি হতে পারে না, এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট যদি একই সরলরেখা বরাবর অগ্রসর হয় এবং একে অপরকে টাচ করে তখন তৈরি হয়ে থাকে স্তম্ভ। এই স্ট্যালাকটাইট যে কথাটা আমরা যখন পড়লাম তখন এই কথাটা কিন্তু এসেছে স্ট্যালেকটোস, তার মানে কিন্তু টু ড্রপ, মানে ড্রপে পড়ে হচ্ছে। এক্সাম্পল লেবাননের জেইভা গ্রোটা। এবারে
স্ট্যালাগমাইট, স্ট্যালাগমাইটের ক্ষেত্রেও কিন্তু স্ট্যালাগমাইটস কথা থেকে এসেছে, যার অর্থ হলো জমা হওয়া। বৃহত্তম যে স্ট্যালাগমাইটের সন্ধান পাওয়া গেছে সেটা হলো ভিয়েতনামের সংদুম গুহাতে। আর রইল স্তম্ভ। স্তম্ভ কিন্তু আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, যদি আমি একটু আগে বললাম যে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট একে অপরের দিকে যখন অগ্রসর হচ্ছে, একে অপরের সাথে মিট করছে, তার ফলে স্তম্ভ গঠিত হচ্ছে। হতে পারে যে এটা একে অপরের দিকে সরল রেখায় মিলিত না হলো, হেলে মিলিত হলো বা হেলে অবস্থান করলো, তখন কিন্তু তাকে বলা হয়ে থাকবে হেলিকটাইট। তবে বলে রাখা ভালো যে এই স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইট যখন আস্তে আস্তে সঞ্চিত হয়ে একটা স্তম্ভের রূপ দান করে, তা হতে কিন্তু 30 থেকে 40,000 বছর সময় পর্যন্ত লেগে যায়। তাহলে আজকে আমরা এখানে কিন্তু পড়ে ফেললাম যে কোনগুলো আমাদের ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে পড়বো আর কোনগুলো আমরা সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়বো। এছাড়াও কিন্তু বেশ কিছু ভূমিরূপ আমরা আছে যেগুলো আমরা পড়ে থাকি বা পড়তে ইচ্ছে করলে পড়তেই পারি, তার জন্য আমরা তার কিছু ছবিও রেখেছি আর ভূমিরূপের নামগুলো রেখেছি। কিন্তু এটা আমরা মাথায় রাখবো যে আমাদের সিলেবাস মধ্যে যেগুলো থাকবে সেগুলো খুব ভালো করে, যেমন টেরা রোসা, ল্যাপিস, কারেন, রাইক, সোয়ালো হোল, কর্স জানালা, উভালা পলজি, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, ড্রেক, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু, এগুলো সম্পর্কেও আমরা জেনে রাখতে পারি। এবারে তাহলে এই যে কাস্ট অঞ্চলের আমাদের জীবনে কিরকম কি প্রভাব রয়েছে, সত্যি কাস্ট অঞ্চলের কিন্তু কিছুটা প্রভাব আমাদের জীবনে রয়েছে। কিরকম? প্রথমত, যে অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হবে সেখানে প্রথম শর্তই কি ছিল না, সেখানে ডলোমাইট, চুনাপাথর, এই ধরনের কিছু শিলা অবস্থান থাকতে হবে, এই ধরনের কিছু খনিজের অবস্থান থাকতে হবে। তার মানে আমরা যেখানে কাস্ট ভূমিরূপ গঠিত হচ্ছে সেখান থেকে এই ধরনের খনিজ খুব সহজে পাবো, এটা ধরে নিতেই পারি। 2 নম্বর, আবাসস্থল। কাস্ট ভূমিরূপের একটা ভূমিরূপ বলেছিলাম গুহা। আমরা জানি যে সেই প্রাচীন কাল থেকে কিন্তু মানুষের আবাসস্থল হিসেবে মানুষ গুহাকে ব্যবহার করেছে। মানুষের যে 3টে প্রাথমিক চাহিদা, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। যখন মানুষ বাসস্থান তৈরি করতে শেখেনি তখন কিন্তু প্রকৃতির কাছ থেকে হাত পেতে নিয়েছে যে কোনটা আবাসস্থল বা বাসস্থান হিসেবে বেছে নিতে পারে, এবং প্রকৃতি আমাদের হাতে গুহার একটা সন্ধান দিয়েছে। তো আবাসস্থল হিসেবে কিন্তু গুহাটা বিভিন্ন প্রাণী, বিভিন্ন পশু পাখিদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়া যেহেতু ওখানে জলবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারছে, কিরকম ভাবে না, ওখানে যেহেতু ক্ষয়ীভূত ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, ক্ষয় হচ্ছে, তার ফলে ওখানে একটা খাড়া ঢাল সৃষ্টি হচ্ছে, যে ঢাল বরাবর নদীর জল যখন পড়ছে তাকে কাজে লাগিয়ে জলবিদ্যুতে আমরা উৎপাদন করতে পারছি। এছাড়া ওই অঞ্চলগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়ে থাকে। যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখে নিই তাহলে ভারতের ক্ষেত্রে কয়েকটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের নাম বলি, যেগুলো কিনা কাস্ট ভূমিরূপ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। পাঁচমারির জটাকেশ্বর গুহা, বিহারের সাসারাম, অন্ধ্রপ্রদেশের বোরা কেভ, পশ্চিমবঙ্গের মহাকাল পর্বত, দেরাদুনের তপকেশ্বর। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যেমন বক্সা জয়ন্তিয়া পাহাড়, সেখানে দেখতে পাচ্ছি। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বিভিন্ন মালভূমি অঞ্চল যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা বেশ কিছু গুহা আমরা ওখানে লক্ষ্য করতে পারছি। এখানে বলে রাখি যে পাঁচমারির জটাকেশ্বর গুহা, এই যে ভূমিরূপগুলো আমরা পড়লাম, আমরা কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে মেনলি 3টে জিনিস পড়ছি। একটা করেছি স্ট্যালাকটাইট, একটা করেছি স্ট্যালাগমাইট, একটা করেছি স্তম্ভ। কিন্তু আরও বিভিন্ন রকমের বিভিন্ন নতুন নতুন শেপেরও কিন্তু ভূমিরূপ গঠিত হয়। পাঁচমারি জটাকেশ্বর গুহায় যদি যাই তাহলে আমরা ওখানে দেখতে পাবো ওখানে শিবলিঙ্গর আকৃতি সম্পন্ন তো রয়েছে, যেটা তৈরি হয়েছে কিন্তু চুনাপাথর দিয়ে, যেটা ওখানে ঠাকুর হিসেবে বা শিব ঠাকুর হিসেবে পুজো করা হচ্ছে। তার সাথে আরেকটা উল্লেখযোগ্য ভূমিরূপ ওখানে দেখতে পাওয়া যাবে, যে এই চুনাপাথর দ্বারা গঠিত হয়েছে একটি ক্রোকোডাইলের অংশ একটা রয়েছে, যেটা দেখে মনে হবে যে কোনো কুমির শুয়ে আছে, কিন্তু সেটাও কিন্তু গঠিত হয়েছে এই চুনাপাথর দ্বারাই।
তো সেজন্য আমরা যেগুলো আমাদের মধ্যে আমাদের আছে সেগুলো তো আমরা নিশ্চয়ই পড়বো, কিন্তু আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, আমরা যখন এই জায়গাগুলোতে পার্সোনালি যাব তখন কিন্তু আমরা সেগুলোর সাথে রিলেট করব। ভূগোলের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে প্রাকৃতিক বিষয়গুলো বা আঞ্চলিক বিষয়গুলো পড়ি, আমরা যদি এগুলোকে প্রত্যেকটা আত্মস্থ করি, তাহলে কিন্তু আমরা যখন ওই জায়গাগুলো যাব তখন আমরা খুব সহজে কী ধরনের কোথায় ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলো বুঝতে পারবো। যেমন আমরা যদি পার্বত্য অঞ্চলে যাই, তাহলে সেখানে পার্বত্য অঞ্চলে কোনো হিমবাহ গঠিত ভূমিরূপ সেগুলো দেখতে পাই নাকি আমরা খেয়াল করতে পারি। বা আমরা আগেও যে পড়েছি ল্যান্ডস্লাইড বা পুঞ্জিত ক্ষয়, সেই ক্ষয়িত পদার্থসমূহ সঞ্চিত হয়ে বা ক্ষয়িত হয়ে কী কী ভূমিরূপ সেটা আমরা জানতে পারতে পারি। এবং আবার যদি আমরা চুনাপাথর গঠিত অঞ্চলগুলোতে যাই, তাহলে সেখানে কী কী ধরনের ভূমিরূপ হয় সেগুলো কিন্তু আমাদের যে অলরেডি পড়েছি সেগুলোকে প্র্যাকটিক্যালি আমরা কাজে লাগাতে পারব। আশা করছি তোমরা এই আমার যে আজকের অধ্যায়টা সেটা খুব সহজ ছিল এবং সেটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, বুঝতে পারবে, ভালো করে পড়ে ফেলো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।